ঘুষ, দুর্নীতি, অনিয়ম, লুটপাটের এক খুনির নাম বিআরটিসি। সরকারি এই প্রতিষ্ঠানে গেল কয়েক বছরে কয়েক লাখ, কয়েক কোটি বা কয়েক শ কোটি নয়, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। দৃশ্যমান এমন লুটপাটের চিত্র দেখলে যার মধ্যে ন্যূনতম দেশপ্রেম আছে সেও হয়তো চোখের পানি ধরে রাখতে পারবে না। দর্শক, নগরবাসীকে একটু স্বাচ্ছন্দ্য দেবার জন্য গেল 5 বছরে সরকার যতই ভালো উদ্যোগ নিয়েছে ততই পেট বড় হয়েছে বিআরটিসির চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের। বিআরটিসির বাস ডিপো। মতিঝিল, গাবতলী, কল্যাণপুর, জোয়ারসাহারা, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ রাজধানীতে বেশ কয়েকটি বিআরটিসির বাস ডিপো রয়েছে, যেগুলোর ভেতরের অবস্থা দেখলে মনে হবে এগুলো বোধহয় বিআরটিসির জাদুঘর। এক একটি গাড়ি দেখলে মনে হবে হয়তো 200-400 বছর আগের গাড়ি এগুলো। গাড়ি আছে, চাকা নেই, চাকা আছে তো ছাদ নেই, কিংবা ছাদ আছে তার ইঞ্জিন নেই। ডিপোর ভেতরে রাখা মাত্র 5 বছর আগে আনা নতুন বিআরটিসির গাড়িগুলোর এমনই দশা। এসব গাড়িগুলো দেখলে মনে হবে মেরামতের জন্যই হয়তো খুলে রাখা হয়েছে। আসল ঘটনা হলো ডিপো ম্যানেজারের নির্দেশেই চাকা, ইঞ্জিন কিংবা মূল্যবান যন্ত্রপাতি দিনের বেলায় খুলে রেখে রাতে তা গায়েব করে দেওয়া হচ্ছে। গাড়ি থেকে চাকা খুলে তারপরে এনে রাখে, তারপরে এই জন্য চাক্কা আসছিল কয়দিন আগে, এই যে 15 দিন আগে চাক্কা সব লিজে চালাইছি, কত হাজার হাজার চাক্কা আছিল। 5 দিন আগে চাক্কা 10 টাকার উপর টাকা বেচছে 15 দিন আগে। আর ওই যে গাড়িগুলো পুরান সব অপশনে দিলা, বড় বড় পার্টিরা মাল খাওয়ায় উপরে গাড়িগুলো লিয়ে জায়গা নিয়ে এরা রং করে না পাবলিক চালায়। এটা হলো মেইন গুমর। এই যে এটি অপশন হয়েছে, ওই যে সব অপশন হয়েছে, কেউ সত্য কথা কেউ সব লুট করে লক্ষ লক্ষ টাকা বড় লোক। জনগণের যে টাকা দিয়ে এসব গাড়ি আমদানি করা হয়েছিল সেই টাকা শোধ হবার আগেই গাড়ি এখন পরিণত হয়েছে ভাঙড়ি মালে। তারপরও বিশালে লোনের টাকার বোঝা হয়তো সারা জীবন জনগণকে টানতে হবে, আর মাঝখানে বসে মজা নিচ্ছেন বিআরটিসির কতিপয় চোরেরা। বর্তমান সরকার ক্ষমতায় আসবার পর নগরবাসীর একটু স্বস্তিদায়ক ভ্রমণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বিআরটিসির নতুন বাসগুলো আনার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশের বাস্তবায়ন শুরু থেকেই ধাক্কা খায় একটি বিশেষ মহলের পকেট ভরবার চিন্তায়। চীন থেকে যেসব গাড়িগুলো আনা হয়েছিল তা প্রথম থেকেই বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়ে, যদিও মন্ত্রী সেটাকে পাত্তা দেয়নি আগে থেকেই। কিন্তু 5 বছরের মাথায় প্রমাণ হয়েছে নিম্নমানের এসব গাড়ি কিনে শুধু জনগণের টাকাই লুটপাট করা হয়েছে। এ পর্যন্ত বিআরটিসির আমদানি করা গাড়ির মধ্যে 275টি চায়না গাড়ি, দায়ো এসি 150, নন এসি 100টি। অশোক লিল্যান্ডের ডাবল ডেকার আনা হয়েছে 290টি, অশোক লিল্যান্ডের এসি আনা হয়েছে 88টি। এছাড়া সবশেষ 50টি আর্টিকুলেটেড বাস আনা হয় যাত্রীদের জন্য। অথচ আমদানি করা এসব গাড়ির সংখ্যা নিয়েই লুকোচুরি রয়েছে বিআরটিসি কর্তৃপক্ষের মধ্যে। এক এক কর্মকর্তার হিসেবে আমদানি করা গাড়ির সংখ্যা এক এক রকম। কেউ বলে গাড়ি কেনা হয়েছে 1545টি, আবার কেউ বলছে গাড়ি আনা হয়েছে মাত্র 958টি। আমাদের বর্তমানে 1545 আছে, এর মধ্যে সচল 1118। এটা কম বেশ হয়, এটা কিন্তু পুরাতন তথ্য। গত সরকারের পিরিয়ডে আমাদের 958 টাকা সব গাড়ি মিলে আসছে। হ্যাঁ, 9 থেকে 13 পর্যন্ত আসছে 958 টাকা নতুন গাড়ি আসছে। তার মানে খাতা কলমে গায়েব করে দেওয়া হয়েছে প্রায় 500 গাড়ির হিসেব। শুধু 500ই বা কেন, ঢাকা শহরের ভেতরে যত বিআরটিসির গাড়ি চলতে দেখা যায় তার সবই এখন বিআরটিসির গুটি কতেক কর্মকর্তার বাবার সম্পত্তিতে পরিণত হয়েছে।
মতিঝিল, খিলক্ষেত, গাবতলী কিংবা গাজীপুর বিআরটিসির বাস ডিপোর সামনে গেলেই দেখা যাবে অপরিচিত লোকজনের এমন আনাগোনা। এরা সবাই বাস কন্ট্রাক্টে নিতে এসেছেন। যে ডিপো ম্যানেজারকে বেশি খুশি রাখতে পারবেন তার কপালেই নাকি জুটবে গাড়ি। টাকার বিনিময়ে বিআরটিসি ডিপো থেকে প্রতিদিনই নাকি গাড়ি নিয়ে চালায় এসব চালকেরা। কাজটি অবৈধ হলেও টাকা দিলেই সবার চোখ বন্ধ হয়ে যায়। গেটে 20 টাকা, ওবিলে সই করতে 20 টাকা, মিস্ত্রিরে 60 টাকা, গড়ে মিলে এর মধ্যে ঢুকলে ঝাড়ুদারে 20 টাকা, মনে করেন গড়ে মিলে এর মধ্যে ঢুকলে 150 টাকা খরচ আছে। এইরকম কালকে মনে করেন যে টাকা বাঁচে নাই, ঠিক আছে গাড়ি ঠিয়া পলাইছি, মানে বিআরটি সেলটা দিচ্ছি, কোনো গেটে টাকা দিই নাই আর কি। আর আসলে ভিডিও পর্যন্ত আসলে বাধ্য মনে টাকা দিতেই হবে। গাড়ি বিআরটিসির হলেও প্রতিদিন 1 টিপ বা 2 টিপ চলার পর ভাড়া দিয়ে দেয়া হয় কন্ট্রাক্টে। এভাবে প্রতিদিন এক একটি গাড়ির জন্য ডিপো ম্যানেজারকে আর্টিকুলেটেড বাস বাবদ দিতে হয় 9,500 টাকা, আর ডাবল ডেকারের জন্য দিতে হয় 9,000 টাকা। 8,500 ছিল, আবার 8,700 করছে, এখন আবার এই যে এখন শুনতেছি 9,000 টাকা ডিপোই করছে। অথচ ডিপো ম্যানেজাররা এসব মানতেই রাজি না। ডিপোর মধ্যে সেটা আমাদের চেয়ারম্যান মহোদয় অলরেডি বলে দিয়েছে না, আমাদের সরাসরি দেওয়া নিষেধ। বিষয়টি প্রমাণ করতে আমরা এখন কিছুক্ষণের জন্য গাজীপুর বাস ডিপো থেকে ঘুরে আসব। ডিপোর ভেতরে যেতেই বিরাট দায়িত্ববান নিরাপত্তা রক্ষীরা ছুটে আসেন। বাইরের লোকজন, এলাকার লোকজন আপনার সামনে কথা বললো, এলাকার লোকজন এদিকে ঘুরতেছে, আপনার লোক আমার সাথে কথা বলেন, আমি বললেও চলে যাবে। আমি বললাম তো। আচরণ দেখে মনে হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তা কর্মী। কাক পক্ষীও যেন তাদের চোখ ফাঁকি দেবার ক্ষমতা নেই। কিন্তু আমাদের সামনে আচরণ পাল্টে যায় নীতিবান ওই নিরাপত্তা কর্মীর। বহিরাগত একজন দিব্যি ভেতরে চলে এসেছেন, তা আবার মোটর সাইকেল নিয়ে। অথচ তাকে বাধা না দিয়ে খোঁজগপ্প শুরু করেছেন ওই একই দারোয়ান। এবার দেখা যাক কে এই ভদ্রলোক। উনি কি জন্য আসছেন? কি জন্য আসছেন ভাই, কি বলেন? না, আমি আসছি যে এখানে যে এন থেকে কি গাড়ি, এখান থেকে শুনতেছি গাড়ি তারা দেয়, ওই গাড়ি নেওয়ার জন্য আমি চাইতেছি এন থেকে দেবো ওরা টু ঢাকা 2টা গাড়ি দেওয়ার জন্য। ওই যে না করলো, যেখান থেকে জানা হেড অফিস থেকে দেয়। তার মানে গাড়ি ডিপো থেকে ভাড়ায় পাওয়া যায়, এটা এখন অনেকেরই জানা। গাড়ি দেবার জন্য কাকে কত টাকা ভাগ দিতে হয় সেটাও এখন সবাই জানেন। গাড়ি টেয়া দিতে হয়, বাইরে কন্ডাক্টর আছে করে না, টেয়া না দিলে পরদিনের গাড়ি দেয় না তাদের। মানে যারাই কন্ট্যাক্ট নেয় ওদেরকে এই সিকিউরিটি পোস্টে টাকা দেওয়া যায়। এক একটা গাড়িতে কয় টাকা করে দেওয়া লাগে? 120 টাকা নেই। নীতিবান সেই নিরাপত্তা কর্মীর পাশে দাঁড়িয়ে যখন চালকদের, তখন তিনি কি উত্তর দেবেন? আমি বলতেছি কোনো পয়সা নেই না। তাহলে এই কথার বানানো কথা না, কিন্তু আপনি যখন নিউজ যায় তখন নিউজে দেখবেন যে কারা বলতে কথাটা। আপনার সঠিক দেখান যে এই পয়সাটা নেই, আমরা কখন আমরা পয়সা নিই না। শেষ পর্যন্ত তিনি নিজের টাকা খাওয়ার বিষয়টি বাদে সবকিছুই স্বীকার করতে বাধ্য হন। তার সাথে গাড়ি কন্ট্রাক্টে ভাড়া দেবার বিষয়ও লিজ যে দেয়া আছে সেটা তো জানেন। 200-400 টাকা দুর্নীতির সাথে জড়িত এসব নিরাপত্তা কর্মীরা তো 2-4 কথার প্যাচেই সবকিছু স্বীকার করেছেন। কিন্তু যারা কোটি কোটি টাকা গিলে খেয়েছে তারা কি সবকিছু স্বীকার করবেন? দর্শক, তাদের কাছে যাব, তার আগে বিরতিতে যাচ্ছি। দুর্নীতি আর লুটপাটের কারণে বিআরটিসি আজ ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে। দর্শক, লুটপাটের সে চিত্র জানতে চলুন এবার দেখে আসা যাক আমাদের অনুসন্ধানের পরের অংশ। বিআরটিসির অপারেশন বিভাগের ডিজিএম রফিক। বিআরটিসির গাড়িগুলো নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করাই এ ভদ্রলোকের কাজ। কিন্তু তার পরিচালিত গাড়ি যে এখন অন্য কেউ পরিচালনা করছে সেটা কি তিনি জানেন? চুপ করে থাকলেও তিনি যে সবই জানেন সেটা পরিষ্কার হয়ে যাবে রাস্তায় নামলেই। এসি বাসগুলো বাদ দিলে ঢাকার রাস্তায় যত বিআরটিসি গাড়ি চলছে তার একটিও কাউন্টারের ধার ধারে না। বিআরটিসির নিয়ম অনুযায়ী প্রতিটি যাত্রী গাড়িতে উঠবে কাউন্টার থেকে টিকিট কেটে। কিন্তু গাড়ি যখন কাউন্টারে থামছে না তখন যাত্রীরা টিকিট পাচ্ছে কোথায়?
গাড়ির ভেতরে গেল গাড়িতেই ড্রাইভার হেল্পারের পাশাপাশি একজন কন্ট্রাক্টরও রয়েছে, অথচ বিআরটিসির গাড়িতে কোনো কন্ট্রাক্টর থাকারই কথা না। টাকা তুলছেন কিসের? যাত্রীদের ভাড়া উঠাচ্ছে। এই ভাড়া উঠানোর পারমিশন কে দিছে আপনাদের? আমাদের গাড়ি এটা লিসে নেই, লিসে নিয়ে আমরা ভাড়া কাটি। আমরা ভাড়া না কাটলে দিমু করছেন, আমরা তো কন্ট্রাক্টে গাড়ি চালাই। না, এটা তো নেওয়ার কথা না, কিন্তু আপনারা দেখতেছেন নিচ্ছে, সবাই নিচ্ছে। এটা তো ঠিক না ওদের কর্মকাণ্ড। সরকারি গাড়ি অবৈধভাবে কন্ট্রাক্টে নিয়ে নিয়ম নীতি না মেনেই যাত্রীদের পকেট কেটে পড়ছে নিজেদের পকেট, আর সেই সাথে সরকারের পুরোটাই গায়েব। না, এটা আসলে যে যেটা করছে এটা আমরা আসলে সমর্থন করি না, কারণ আমরা চাই যে আমরা মানে অল্প পয়সায় ভালো সার্ভিস পাবো, কিন্তু এখানে যে অবস্থায় আমাদেরকে নিয়ে যাওয়া হয় এটা আসলে খুবই খারাপ অবস্থা। আমরা খুব বিপদের মধ্যে আছি। সরকারি বিভিন্ন অফিসের রসিদ থেকেই যখন টাকার হিসেব পাওয়া যায় না, তখন টিকিট ছাড়া এসব গাড়ির হিসেব কি সরকার আদৌ পাচ্ছে? রাজধানীতে যত পরিবহন আছে তার মধ্যে সবচেয়ে আরামদায়ক গাড়ি হলো বিআরটিসির এসি বাস। ঢাকার ভেতরে যে কটি রুটে বিআরটিসির এসি বাস চলছে তার সব কটিতেই যাত্রীদের উপচে পড়া ভিড়। 2 ঘন্টা ওয়েট করতেছি এখানে। কোন গাড়ির জন্য? বিআরটিসি গাড়ির জন্য। টিকিট করেছেন? হ্যাঁ, টিকিট করেছি। সিঁড়িতেও লোক থাকে, বাজারের মতো থাকে, সিঁড়ির মধ্যে মানে দোতলায় ওঠার জন্য সিঁড়িতেও লোক থাকে, নামার জায়গা থাকে না। সব গাড়ি কাউন্টার ছাড়া চললেও এসি গাড়িগুলোতে উঠলে এখনো টিকিট লাগে। যাত্রীরাও সবাই টিকিট করছে, তাহলে তো এসি গাড়িগুলোতে লাভও হবার কথা, কিন্তু তাই কি হচ্ছে? উপরের লোকেরা কমান্ড করে, নিচের লোকেরা করে। উপরে তো আরো হেড অফিস আছে বিআরটিসির, এটা তো নিচের স্থান, উপরে আছে, উপরে যাইতে, উপরে গেলেই সব বাইরে। এমন গাদাগাদি করে যাত্রী পরিবহনের পরও 3 মাস ধরে নাকি বিআরটিসির মতিঝিল, জোয়ার, সাহারা, কল্যাণপুর কয়েকটি ডিপোর চালকদের বেতন নেই। বেতন আসছে না প্রায় মাস দুই। এই 2-3 মাস বেতন চাইলে কি বলে? বলে টাকা নাই। বাসা ভাড়া দিতে পারি না, আমাদের তো সমস্যা, আমাদের তো বেতন দেওয়ার দরকার, এদের উচিত। এসি গাড়ির টিকিটিং ব্যবস্থাটি পরিচালনার দায়িত্বে রয়েছে এনওয়েব নামের বেসরকারি একটি প্রতিষ্ঠান। তাদের দেওয়া তথ্য অনুযায়ী গেল 3 মাসে বিআরটিসির শুধুমাত্র মতিঝিল থেকে উত্তরা রুটের এসি গাড়িগুলোর টিকিট বিক্রির হিসেব বলছে মার্চ মাসে টিকিট বিক্রি হয়েছে 45,18,278 টাকার। এপ্রিলে বিক্রি হয়েছে 73,15,560 টাকা, আর মেতে বিক্রির পরিমাণ ছিল 74,86,200 টাকা। আমাদের ডাটাটা যদি দেখেন, এখানে অস্বচ্ছল কিছু নেই। একটা টিকিট যখন ডিভাইস থেকে বাইর হবে সাথে সাথে রেকর্ড হয়ে যাবে। ইঞ্জিনিয়ার আছে, সকালে ডাটা আপলোড করে, এটা অলরেডি সে ডাটা আপলোড করে সার্ভারে চলে যায়। এখানে বিআরটি চেয়ারম্যান দেখতে পারে, ডিপো ম্যানেজার দেখতে পারে, এডমিন যে আছে, ডাইরেক্টর এডমিন, উনি দেখতে পারে। টিকিটিং এর দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি যখন এত টাকা জমা দিয়েছে, তখন সে টাকা কোথায় গেল? এমন প্রশ্নের উত্তরে বিআরটিসি কর্তৃপক্ষ বলছেন চালকদের কোনো বেতনই নাকি বকেয়া নেই। বেতন অলরেডি শুরু হয়েছে, হয়তো কয়েকজন পাচ্ছে, কয়েকজন পাচ্ছেন না, মানে যারা রোডে থাকে ওরা আইসে বেতন নিতে হয়। মিথ্যে কথা বললেও চালকদের বেতন না পাবার মাসুল দিতে হচ্ছে সাধারণ যাত্রীদের। মাঝে মাঝে লোকগুলো ডাইকা ডাইকা উঠায়, বনানি বার হলে দেখা গেছে খালি থাকলে বাস না ডাইকা ডাইকা উঠাইতেছে লোক। বিআরটিসির এমন অবস্থা দীর্ঘদিনের, তারপরও এসব নিয়ে কারো মাথা ব্যথা নেই, কারণ প্রতিষ্ঠানটির উপর থেকে নিচ পর্যন্ত পরতে পরতে জড়িয়ে আছে দুর্নীতি আর লুটপাট। বিআরটিসির ডিপোগুলোতে গেলে এখন অনেক বেকার চালকদের সন্ধান মিলবে। বিআরটিসির পার্মানেন্ট চালক হবার পরও গাড়ির সব নিচে চলার কারণে এখন আসল চালকরাই বেকার হয়ে পড়েছে। এই যে যারা দেন শ্রমিক যায় সব পয়সা থাকে গাড়ি বানা, তাহলে আমাদের উপায় কি বলেন? বিআরটিসির আগের চালকদেরই যখন বেতন নেই, তখন আবারও বাণিজ্য করবার জন্য কিছুদিন আগেই 109 জন চালক নিয়োগ দেওয়া হয়েছে। তথ্য আছে এসব অধিকাংশের কাছ থেকেই নেওয়া হয়েছে 2 থেকে 4 লাখ টাকা ঘুষ। নিয়োগ দেয়া 109 জনের একজন ভাগ্যবান বাবুল সরকার। বিআরটিসির অন্যান্য চালকদের মতো তিনিও এখন বেকার। সারাদিন গাজীপুর ডিপো এলাকায় ঘুরে বেড়ানোই তার এখন
মূল কাজ। বৈধ ড্রাইভিং লাইসেন্স তো নেই, গাড়িও চালাতে পারে না এই বাবুল। তারপরও টাকার বিনিময়ে অসম্ভবকে সম্ভব করেছে বিআরটিসির কর্তৃপক্ষ। আমাদের সাথে 109 জন চাকরির যোগ্যতা আর কি ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে আর 5 বছর অভিজ্ঞতা থাকবে। নিয়ম অনুযায়ী এসব চালকদের বয়স সীমা থাকবার কথা 30 বছর, কিন্তু বাবুলের বয়স কত? এখন আমার মনে হয় এই 30 বছর রানিং চলছে। আপনার বয়স 30 বছর রানিং? হ্যাঁ এখন চলছে অনুমান। আচ্ছা, আপনার মনে নেই যে আপনার বয়স 30 বছর? ওটা আমি সঠিক বলতে পারবো না। সঠিক বলতে হবে না, ঠিক আছে। মানে আমার বয়স এখনো 30 হয়নি, আপনার কি মনে হচ্ছে যে আপনার বয়স 30 রানিং চলছে? হয়তো অনুমান একটু বেশি হতে পারে আর কি। 4 লাখ টাকার বিনিময়ে চাকরি নিয়েছেন, তারপরও সান্ত্বনা ছিল যদি ঠিক মতো বেতন পাওয়া যেত। বাবুলের সাথে 3 মাস ধরে বেতন না পাওয়া চালকদের এখন কপাল চাপকানো ছাড়া কিছুই কি করার আছে? আমরা পরে অফিসারটা জানি, আমরা ছুটি গাড়ি চালাতে পারি, কত কম্পিউটার হিসেব মানে এ ধরনের লাগামহীন লুটপাট দুর্নীতিতে বিআরটিসি এখন দেউলিয়া হবার পথে। 2009-2010 অর্থ বছরে বিআরটিসির যেখানে নিট মুনাফা ছিল 7 কোটি 50 লাখ টাকা, সেখানে 2009 সালের পর প্রায় 1005 আমদানির পর 2011-12 অর্থ বছরে বিআরটিসির নিট মুনাফা নেমে এসেছে 1 কোটি 69। এরপর থেকেই মূলত ডুবতে বসেছে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি। কিন্তু গাড়ি লিজ দিয়ে সেখান থেকে কমিশন, ট্রিপ কম দেখিয়ে টাকা আত্মসাৎ, ডিপো কেন্দ্রিক দালাল চক্রের মাধ্যমে অর্থ জালিয়াতি, ভালো কর্মকর্তাদের ক্ষমতা থেকে সরিয়ে রাখা, গ্যাস বিলের অতিরিক্ত ভাউচার দেখিয়ে অর্থ আত্মসাৎ করে উপর লেভেলের একটি চক্র ঠিকই হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এত কিছুর পরও বিআরটিসির বর্তমান চেয়ারম্যান গেল কিছুদিন আগেই মন্ত্রীকে হিসেব বুঝিয়েছেন বিআরটিসি নাকি এখন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এখন প্রশ্ন হলো, তাহলে সে লাভের টাকা কোথায় গেল? দর্শক, এসব লাভের টাকা ডিপো ম্যানেজার, ডিজিএম, জিএম, চেয়ারম্যান কিংবা আরো উপরে কার পকেটে কত টাকা গেছে সে অনুসন্ধান নিয়ে আরেক পর্বে দেখা হবে। দর্শক, 21-এর চোখের সাথে আপনিও থাকতে পারেন, আমাদেরকে জানাতে পারেন অন্যায় অপরাধের যে কোনো চিত্র। লিখতে পারেন প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21-tv.com এই ঠিকানায়। কথা বলতে পারেন 019721211236 এই নম্বরে। দর্শক, অপরাধ জগতের নতুন কোন অন্ধকার গলির খবর নিয়ে আবারও ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন অথবা তথ্য দিয়ে সহায়তা করবেন। বিদায়।